ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকা এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। গত বছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনেক টেনশন কাজ করেছে। বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যে কাঠখড় পুড়েছিল তা টেনশন তৈরি হয়েছিল খোদ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পরোক্ষভাবে হলেও স্বীকার করেছেন। আর তাই বাংলাদেশের সঙ্গে বিশ্বাসের ঘাটতি দূর করে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। আপাতত দৃষ্টিতে খুবই সুখবর হলেও মিস্টার লু আরও বলেছেন, দুই দেশের মধ্যে অনেক কঠিন ইস্যু আছে, যেমন র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকার, মানবাধিকার, ব্যবসায়িক পরিবেশ সংস্কার সহ অন্যান্য ইস্যু। দুই দেশের কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় তারা। নির্বাচনটাকে মেনে নিয়ে তাই করতে চায় বৃহৎ এই পরাশক্তি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন এবং তার আগের সেই তিক্ত সম্পর্কের প্রসঙ্গ টেনে আজ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, অস্বস্তিকর সেই সম্পর্ক ভুলে তার দেশ সামনে এগোতে চায়। আসলেও কি যুক্তরাষ্ট্র সত্যিই সম্পর্কের পুনর্নির্মাণ চায়, নাকি ভেতরে ভেতরে আছে অন্য কোনো উদ্দেশ্য? কেন হঠাৎ করে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন পরিবর্তন? কঠিন বিষয় বলে যা আখ্যা দিচ্ছেন ডোনাল্ড লু, তাকে এই দেশের সাথে দর কষাকষির হাতিয়ার হয়ে উঠবে? নির্বাচন নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় না ঘটাতে পেরে যুক্তরাষ্ট্র কি বেছে নিচ্ছে ভিন্ন কোনো পথ? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আদৌ কতটা স্বস্তিকর হবে সামনে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, আছেন সাবেক পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত শমশের মবির চৌধুরী বীর বিক্রম, এবং আছেন আমাদের সাথে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। দর্শক আছেন নিশ্চয়ই আপনারা আমাদের সাথে। দুদিনের সফর শেষে আজ রাতে ফিরে যাবেন ডোনাল্ড লু, কিন্তু দুদিন ব্যাপী যা কিছু ঘটলো তার সারমর্ম বা সারাংশ কি দাঁড়ায় আমরা অনুষ্ঠান জুড়ে তা জানার চেষ্টা করব আজকে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। হুমায়ুন কবিরের কাছে শুরুতেই আমরা যেতে চাই। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একজন কূটনীতিক হিসাবে ডোনাল্ড লুর এই সফর আসলে কি বার্তা দিবে বাংলাদেশ বা জনগণকে? ধন্যবাদ আপনাকে। বার্তা তো ডোনাল্ড লু সাহেব নিজেও আজকে কথা বলেছেন মিডিয়ার সাথে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, গতকাল আমাদের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার যিনি আছেন উনিও কথা বলেছেন। এখানে একটা এনগেজমেন্টের এফার্ট আছে, তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, জিনিসটা স্পষ্ট। এবং তার আগেও আইরিন লবেকার যখন এসেছিলেন তখনও কিন্তু তারা সেই মেসেজটাই দিয়েছে। সো তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী, এবং এখন আমাদের দিক থেকে আমরা সেই কাজের সাথে বা তাদের প্রত্যাশার সাথে কতটা সাহায্যপূর্ণভাবে এগিয়ে যেতে পারবো তার উপরে নির্ভর করে যে সম্পর্কটা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অনেকগুলো বিষয় ধরেন, একটা হচ্ছে যে তারা ডিফিকাল্ট ইস্যু উনি যেটা বলেছেন, ডিফিকাল্ট ইস্যু মানে এই ইস্যুগুলো আমাদের জন্য আসলেই ডিফিকাল্ট। কেন বলছি আমি, ধরেন জিএসপি নিয়ে যে কথাটা আপনার ইন্ট্রোডাকশনে আপনি বলছিলেন, জিএসপি 2013 সালের জুন মাসে সাসপেন্ড হয়েছে। আজকে এসে এখন এর মাঝখানে কিন্তু জিএসপি এখন নাই, আইনটা নাই, কাজে জিএসপি এখন পাওয়ার সুযোগ নাই। কিন্তু যদি থাকতো, ওরা একটা 16 পয়েন্ট অ্যাকশন প্ল্যান দিয়েছিল। এখন এই অ্যাকশন প্ল্যানটা যতক্ষণ পর্যন্ত আমরা এই অ্যাকশন প্ল্যানটা ইমপ্লিমেন্ট না করতে পারছি ততক্ষণ কিন্তু আপনি জিএসপি আমরা বলতে পারবো, আমরা দাবি করতে পারবো, কিন্তু ওইটা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ওই অ্যাকশন প্ল্যানটাকে আমরা ইমপ্লিমেন্ট না করি ততক্ষণ পর্যন্ত আপনি এটা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই। তো কাজেই তারা তাদের যে কথাটা কেন সাসপেন্ড করেছে, কি করলে সাসপেনশন উইথড্র করা যায় আমাদেরকে বলে দিয়েছে, এটা গাইডলাইন দিয়ে দিয়েছে। এখন আমি কাজটা যদি করি তাহলে আমার জন্য এটা পুনরুদ্ধার করা সম্ভব। এখন ধরেন যে এই র্যাব স্যাংশন নিয়ে যেটা ডিফিকাল্ট ইস্যু ডোনাল্ড লু সাহেব বলেছেন, এমনি আমিও মনে করি ডিফিকাল্ট ইস্যু, কিন্তু কথা হচ্ছে এই ডিফিকাল্ট ইস্যুটা থেকে উত্তরণ ঘটাতে যদি হয় তাহলে আমাদের দিক থেকে কিছু কাজ আমাদেরকে করতে হবে। এখন তারা আমাদের কাজের ব্যাখ্যা দেন। গতবার আপনি যে মনে করতে পারেন, গতবার যখন এসেছিলেন ডোনাল্ড লু সাহেব বলেছিলেন যে হ্যাঁ র্যাবের কার্যক্রমে আমরা সন্তুষ্ট, কারণ যে বিষয়টা নিয়ে দেওয়া হয়েছিল সেটা কমে এসছে। তো এখন কথা হলো যে এই বিষয়ে তাদের ব্যাখ্যা কেন, আমরা কোথায়, আমরা ব্যাখ্যাটা দিতে পারি না? আমরা যে কাজটা করেছি, আমরা এখন এই নীতিগত পরিবর্তন, অবস্থানগত বা অপারেশনাল চেঞ্জেসগুলো এনেছি, যেটার মাধ্যমে আমরা এখন দাবি করতে পারি যে হ্যাঁ তাদের যে কনসার্নগুলো ছিল কনসার্নগুলো আমরা অ্যাড্রেস করতে পেরেছি। তো সেটা তো আমরাও করতে পারি, এখন আমাদের দিক থেকে এই উদ্যোগটা দরকার। তো কাজে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা যে প্রত্যাশাগুলো করছে
এই যে লেবার ল নিয়ে কতদিন ধরে আমরা এই স্ট্রাগল করছি, সেটা আইএলওর ইস্যু, আমেরিকানদের ইস্যু, ইউরোপিয়ান ইউনিয়নের ইস্যু, কিন্তু আপনি দেখবেন এটা নিয়ে আমরা বিভিন্ন সময়েতে কদিন আগে হলো, আবার এটাকে স্বাক্ষর হলো না, আবার পার্লামেন্টে যাবে, তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি জায়গায় না যেতে পারি তাহলে তো আমরা আবারও অসন্তুষ্টি থেকে যাবে। এবং এছাড়া আমি বলতে চাই যে এটা আমাদের প্রয়োজনটা আমাদের উপলব্ধি করতে হবে, কারণ এই লেবার লটা শুধুমাত্র আপনি এক্সপোর্টের জন্য না, আপনার ইনভেস্টমেন্ট যেটা আমরা চাই বিদেশি বিনিয়োগ, তার জন্য কিন্তু একটা অত্যাবশ্যকীয় উপাদান। কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা ব্রডার পার্সপেক্টিভ আছে, আমরা অর্থনৈতিক অগ্রগতির দিকে যাচ্ছি, এই অগ্রগতিটাকে যদি আপনি অব্যাহত রাখতে হয় এবং সাস্টেনেবল করতে হয়, তাহলে আমরা এই আন্তর্জাতিক সম্প্রদায় যারা অংশীদার আছে তাদের সাথে কাজ করতে হবে। এবং এই লেবার ল আপনি শুধুমাত্র আপনার শ্রম অধিকারের বিষয় না, এর সাথে আপনার এক্সপোর্ট জড়িত, এর সাথে আপনার পটেনশিয়াল ইনভেস্টমেন্ট জড়িত, এর সাথে আপনার রেপুটেশন জড়িত। কাজেই এই জিনিসগুলিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখবার প্রয়োজন আছে। তো কাজেই ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন, অনেকগুলো কথা কিন্তু তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্পটা লু। এখন এখানে আমার মনে একটু আমাদের চিন্তা করা দরকার যে তাদের দিক থেকে তারা বলছেন যে তারা আস্থার যে ঘাটতিটা আছে সেটা অতিক্রম করে তারা এখন একটা সম্মুখমুখী সম্পর্ক গড়তে চান। আমি মনে করি এটা ইতিবাচক একটা জায়গা। এখন আমাদের দিক থেকে যদি আমরা সেভাবে রেসপন্ড করে এগিয়ে যেতে পারি যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন, সেটা তাহলে সেটা সুসম্পর্কের দিকেই যাবে সামনে। সেই সম্পর্ক অনেক ধন্যবাদ শমশের মুবিন চৌধুরী। আসলে টেনশন আছে কি নেই এটা কখনোই সরকারের তরফ থেকে খুব স্পষ্টভাবে কখনো বলা হয়নি, কিন্তু আমরা জানতাম যে একটা টেনশন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারে চলছে, সেটা একদম স্পষ্ট হয়ে গেছে আজকে যখন সরাসরি তিনি বলেছেন যে টেনশন আসলে ছিল, কিন্তু সেই টেনশন বাদ দিয়ে সামনে তারা এগোতে চায়। রাজনৈতিক টেনশন আসলেও শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, এটা আপনার মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে যে খবর আমরা গণমাধ্যমে দেখলাম, ডোনাল্ডুর বক্তব্য পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরে, একই ধরনের ভাষা ব্যবহার করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ডেইলি স্টারে একটা মন্তব্য প্রতিবেদন মার্চ মাসের বোধহয় 15-16 তারিখের দিকে, সেখানে বলেছিলেন যে এই বছরের 7ই জানুয়ারি নির্বাচনের প্রাক্কালে যুক্তরাষ্ট্র তারা মানে শক্ত ভাষায় তারা বলেছিল যে, এবং মানে গণসম্মুখে বলেছিল তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যেটা জনগণের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে সে নির্বাচনে। বলছেন সেটা হয়নি, এটা উনি বলেছিলেন। তবে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই, অর্থাৎ আমাদের সেই আশা প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের সেই আশা প্রত্যাশা তখন প্রতিফলিত না হলেও বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের বহুমাত্রিক সম্পর্ক, বহুমুখী সম্পর্ক, আমরা সেটাকে আরও এগিয়ে নিতে চাই। তো ডোনাল্ড লুর আজকের বক্তব্যের সাথে কিন্তু পিটার হাসের সেই বক্তব্যের অনেকটা মিল রয়েছে, যে অতীতের দিকে আমরা তাকাবো না, আগামীর দিকে তাকাবো, যেটা ডোনাল্ড লু পরিষ্কারভাবে কথাটা বললেন। আমি মনে করি, যদি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা আমি করি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, দ্বিপাক্ষিক সম্পর্কটাকে এই অঞ্চলের ভূ রাজনীতিতে কী অবস্থান আসতে পারে, বা বাংলাদেশ সেখানে কি করতে পারে, বা যুক্তরাষ্ট্র কি চায় বাংলাদেশ থেকে, সেই বিষয়গুলো বোধহয় এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। এবং ডোনাল্ড লুর এই সফর পরপর আমি মনে করি যে আরও কয়েকটি সফর হয়তো বাংলাদেশে হবে, বাংলাদেশ থেকে হয়তো যুক্তরাষ্ট্রে আরও কিছু সফর হতে পারে। কারণ এখন যুক্তরাষ্ট্রের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক, এই বিষয়টা নিয়ে, এবং চীনকে কেন্দ্র করে তারা অনেক কিছু বলছে। এই যে আজকে একটা আলাপ আলোচনা শুনলাম যে পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মনিটরিং করার জন্য নাসার স্যাটেলাইট ব্যবহার করা হোক। আমার ব্যক্তিগত ধারণা যে এই স্যাটেলাইটটা শুধু জলবায়ু পরিবর্তনকে মনিটর করার জন্য নয়, এর পিছনে আরও অন্য কিছু রয়েছে। এবং এখানে বোধহয় কিছুটা হলো না, মূলত হয়তো চীনকে লক্ষ্য করে,
যে তারা শুধু হিমালয়তে কত বরফ কিভাবে গললো, কি গতিতে গলছে না গলছে, সে কারণে বাংলাদেশের বন্যা তো শত শত বছর ধরে হচ্ছে। হঠাৎ করে এখানে স্যাটেলাইট বসিয়ে হিমালয়ের বরফ গলার মনিটরিং করার যুক্তরাষ্ট্রের এত উৎসাহ কেন? এবং তারা নাসার স্যাটেলাইট আমরা ব্যবহার করতে অবশ্যই আমরা ইচ্ছুক। আমাদের হয়তো সে মন্ত্রী এরকম একটা বার্তা দিয়েছেন, সাবের হোসেন চৌধুরী সাহেব। তো আমি মনে করি যে এখানে ভূ রাজনীতি একটা মূল বিষয়, এবং সে কারণে ডোনাল্ড যে বডি ল্যাঙ্গুয়েজ এবার যেটা আমরা দেখলাম গত রাতের থেকে শুরু করে আজকে সারাদিন উনি ক্রিকেটও খেললেন, যে খেলাটা বিকেলবেলা খেলেছেন, তিনি বোলিংও করেছেন, এবং জানি না মানে এটা নতুনভাবে আমেরিকার খেলার মধ্যে একটা কোনো যুক্ত হবে কিনা। তবে 2018 সালে যে অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে, সেখানে ক্রিকেট নাকিও অন্তর্ভুক্ত করা হবে, ক্রিকেট প্রতিযোগিতা। তো এটা ওয়ার্ল্ড কাপ আছে, হ্যাঁ, উনি 2028 এর কথা বলেছে যে লস অ্যাঞ্জেলেসের যে অলিম্পিকটা হবে সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। তো এগুলো খুব কথাবার্তা শুনতে খুব ভালো শোনায়, কূটনীতিতে কিন্তু যেটা বলা হয় না সেটাই বোধহয় মূল কথা থাকে, পেছনের কথাটাই আসল কথা। আমরা সেটাই জানতে চাই যে আসলে স্বার্থের নানা মাত্রা দেখতে পাচ্ছি আমরা। শাহরিয়ার আলম আমাদের সাথে আছেন, সাবেক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আপনি নিশ্চয়ই আমাদের কিছুটা পরিষ্কার করতে পারবেন, কারণ যুক্তরাষ্ট্রের যে অবস্থাটা আমরা দেখতে পেয়েছিলাম, হঠাৎ করে এত নমনীয় অবস্থানের পেছনে যেমন চীনের প্রতি বাংলাদেশ ঝুঁকে যাচ্ছে কিনা তা তাদের একটা টেনশনের ঘটনা আছে, তাদের একটা নিজস্ব স্বার্থের একটা বড় ইন্দো প্যাসিফিক আছে, অনেক কিছু একসাথেই যুক্ত হচ্ছে। এবং নির্বাচনে যাওয়ার আগে আমরা যেটা শুনেছিলাম যে আমাদের সেন্ট মার্টিনের প্রতিও তাদের একটা লোভের জায়গা আছে। এত নমনীয় অবস্থার পেছনে আসলে কি কাজ করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির দর্শক সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা সিনেটর জন কেরি এসে বলে গিয়েছিলেন এমপি সেন্টারের বক্তৃতায়। নাও এটাকে যদি অতীত, যে এটার ভুল বর্তমান বা ফিউচার জেনারেশন আনউইলিংলি অ্যাকসেপ্ট করলেও প্রশাসন কিন্তু তৎকালীন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু মিসট্রিট করেছিলেন। বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে আন্ডারমাইন করা হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করা হয়েছিল। আনফর্চুনেটলি এটা একটা রিকারিং ইভেন্ট, যে বাংলাদেশের নির্বাচন আসলে, বিশেষ করে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগেরই ফিরে আসার সম্ভাবনা প্রবল, সেই নির্বাচনী বছরগুলিতে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভুল করে। তারা খুব এক্সপেন্সিভ এরকম একটা মিস্টেক ভারত নিয়েও করেছিল, যখন তারা নরেন্দ্র মোদীকে স্যাংশন দিয়েছিলেন এবং তার কয়েক মাসের মাথায় তাকে হোয়াইট হাউসে লাল গালিচা দেওয়া হয়েছিল। তো ইটস ওয়েলকামিং যে এক্সপ্রেশনটা এক্সপ্রেস করা হয়েছে। মার্কিন একজন মধ্যম পর্যায়ের কূটনীতিক এসে ফুচকা খাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, ক্রিকেট খেলছেন। আমি জানি না হোয়াইট বল বা নো বল হয়েছিল কিনা, কিন্তু তারা ওয়াইড অ্যান্ড নো নিকট অতীতে অনেক করে ফেলেছেন। এবং বাংলাদেশ যে ক্রিকেটের কোনো ডোমেস্টিক মানে ইনডোর ভার্সন সম্বন্ধে আমার জানা নেই, কিন্তু ফুটবলের আছে, ফুসবল বলা হয়, বাচ্চারা এরকম করে করে খেলে, যে একটা অ্যামিউজমেন্ট পার্কে গেলেন, 5 মিনিটের জন্য খেললেন, খেলে বের হয়ে গেলেন। সো বাংলাদেশ ইজ নট অ্যান অ্যামিউজমেন্ট পার্ক ফর এনি ফরেন কান্ট্রি, অর সো টু স্পিক পুতুল নাচের মঞ্চ এটি নয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এবং যে মানুষটি বাংলাদেশকে এত কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার ব্যক্তিগত ক্ষতি কতটা হয়েছে এটাকে কগনিজেন্সে নিতে হবে। উনি যে নতুন রিসেট বাটন, আমি যেটাকে বলি যে রিসেট বাটন প্রেস করতে এখানে এসেছেন, উই ওয়েলকাম দ্যাট। কিন্তু কোর ইস্যু, বঙ্গবন্ধুর হত্যাকারী, সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী এখনও বহাল তবিয়তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তো শেখ হাসিনা সরকারের আমলে রাশেদ চৌধুরীকে ফেরত না দেওয়া পর্যন্ত, অ্যান্ড দ্যাট শুড বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য নিউ জার্নি। তো সামনের দিন বলবে, বাট ইটস ওয়েলকামিং, আমরা স্বাগত জানাই। আর এর পাশাপাশি প্যারালাল যে চ্যালেঞ্জগুলি উনি বলেছেন, সেটাই আমরা ওয়াকিবহাল একটু সংশোধন করে দিতে চাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলেছেন যে জিএসপি নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বলে নাই যে এই ব্যত্যয় আছে, এগুলি ফিক্স করলে জিএসপি ফেরত দেওয়া হবে। জিএসপি ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি নেই, এবং বর্তমানে পৃথিবীর কোনো রাষ্ট্রেই তারা জিএসপি সুবিধা দিচ্ছেন না, টোটালি সাসপেন্ডেড। কারণ হোজে ফার্নান্দেজ, তাদের একজন আন্ডার সেক্রেটারি ফরেন সার্ভিসের,
স্টেট ডিপার্টমেন্টে, তার সাথে 2 দফা আমরা বৈঠক করেছি বাণিজ্য বিষয়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উনি যে টেনশন শব্দটা ব্যবহার করেছেন, আসলে দে অর সামওয়ান দ্যাট হি ইজ অ্যাওয়্যার ওয়ান্টেড টু ক্রিয়েট এ টেনশন, উই ডিডন্ট রেসপন্ড, উই আর নট পার্ট অফ ইট। আপনি যেটা বলছেন যে আমরা কখনো বলিনি বা স্বীকার করিনি, হ্যাঁ চাপ প্রয়োগ করার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা হ্যাঁ আমরা নেইনি, এভাবে বলা যায় আমাদের ভাষায়। তো জিএসপি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই পরিষ্কারভাবে, কারণ আমাদের গ্রোথ গত বছরও 6% গ্রোথ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বাংলাদেশ ইজ এ ভেরি ন্যাচারাল ডেস্টিনেশন ফর দ্য প্রোডাক্টস দ্যাট উই আর গুড অ্যাট ফর আমেরিকান ইম্পোর্টার। তার মানে অবস্থা র্যাবের ক্ষেত্রেও আইএলওর ক্ষেত্রে বললে পরিষ্কারভাবে যে আমরা যা করেছি, আইএলও কনভেনশন এই নেবারিং কোনো কান্ট্রি এতগুলি রেটিফাই করেনি। রেটিফাইতে শেষ কথা নয়, উনি রাইটলি বলেছেন যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যারা করেছি তারা এখন বলছেন ওই রাজশাহী, রংপুর, দিনাজপুরের চালের যে চাতালগুলি আছে বা সমিলগুলি আছে বা আমের বাগানগুলি আছে, ওখানে যে শ্রমিকরা কাজ করবেন তারাও যেন আইএলওর গাইডলাইন অনুযায়ী সুবিধাপ্রাপ্ত হন। তো ওইটা যে কত বড় কাজ, এটা তো আমি উদাহরণ দিই, মানে দ্য মোমেন্ট আই মেনশন যে চালের চাতাল বা আমের বাগান, আপনি তো বুঝতে পারছেন যেটা গ্রামীণ অর্থনীতি বাংলাদেশে। আমরা রাস্তা থেকে এই আসতো মা এই কাজটা করো তো, আই ভাই আমাকে লাঙ্গলে একটু হেল্প করো তো। গরু না থাকলে জল মানুষও টানে বাংলাদেশে, বা টেনেছে, এখন কল চলে এসছে শেখ হাসিনার বদৌলতে। তো সেই জায়গায় এটা একটা বড় চেঞ্জ, সি চেঞ্জ। কিন্তু এগুলি হবে না বলে এটা করা যাবে না, তার মানে ইউ আর নট অফারিং এনি ফ্রেন্ডশিপ হিয়ার। তো সামনে তিনি বলবে নিশ্চয়ই, ওই এই আলোচনাটা আমরা একটু পরে করবো। তার আগে আপনি যে কথাটা বললেন যে বঙ্গবন্ধুর খুনিকে তারা রেখে দিচ্ছে, তার মানে সেটা আগে তাদের সাথে কোনো কথা নেই, তার মানে বাংলাদেশেরও দর কষাকষির জায়গা আসছে। আমরা এই এক পয়েন্টে বুঝতে পারলাম। প্রধানমন্ত্রীর যে অবস্থাতে তিনি নিয়ে গেছেন সেটাও আওয়ামী লীগ সরকার মনে রেখেছে। এই কারণেই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাক্ষাৎকে সময় দেননি এবার? না, উনি কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট উনি হলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনি মানে আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর মি টু সে যে হায়ারার্কির বা ল্যাডারে কোথায়। তবে যখন তারা প্রত্যাশা করেছেন, চেয়েছেন বা আমরা মনে করেছি, আর এগুলি দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই হয়, বাট আমি বলবো না এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। উনি তার চেয়ে অনেক বড় পদমর্যাদার মানুষ তাকে হোস্ট করেছেন ডিনার, তার সাথে দেখা করেছেন ক্যাবিনেট মিনিস্টাররা এবং সবাই ক্যাবিনেট মিনিস্টার যারা দেখা করেছেন। তো সেই জায়গায় তাকে সম্মান স্বাভাবিকভাবে যতটুকু দেওয়ার তার চেয়ে বেশি আমরা যেভাবে অতিথিপরায়ণ জাতি হিসেবে দিই, এবারও তাই করা হয়েছে। এখানে অন্য কোনো তারপর প্রধানমন্ত্রীর তরফ থেকে ভাবা হয়নি যে তার সাথে বসার কোনো দরকার এখন আছে? হতে পারে এখন এটা তো আগেও হয়নি বোধহয়, সব সময় হয় না, গত 4 মাস আগে যিনি নির্বাচনের সময় যখন আসলেন, 2 বার স্ট্যান্ড অ্যালোন উনি প্রতিনিধি দল বা নিয়ে এসেছেন। 2 বার তিনি একবার উজরা জায়ের সাথে, একবার ভিক্টোরিয়া নুল্যান্ড। উজরা জায়ের সাথে যখন এসেছিলেন তখন প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, কারণ উজরা জায়া একটা বড় ধরনের জায়ের সাথে বৈঠক, সেখানে ডোনাল্ড উপস্থিত ছিলেন। জি, এখন যে গতকালকের যে ডিনারটা আমরা নৈশভোজের কথা সালমান এফ রহমানের বাসায় হতে দেখেছি, সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমরা দীর্ঘ একটা সংবাদ সম্মেলনে সালমান এফ রহমানকে সকল কিছু পরিষ্কার করতে দেখেছি। তারপরেও সেই বৈঠকে আমরা জানি যে সকল কূটনৈতিক এই সাক্ষাৎকারের পেছনে অনেক কিছু থাকে। এমন কিছু কি আমাদের রয়ে গেছে যেটা আমরা জানি না? না, এটা যেটা জানার নয় সেটা তো হবে না। এবং যিনি হোস্ট তিনি খুব সুন্দরভাবেই অনেক যথেষ্ট সময় নিয়ে বলেছেন এবং উনি এটি করেন, এবং দ্যাটস কোয়াইট ইউনিক যে একজন প্রাইভেট সেক্টরে সফল মানুষ, যিনি রাজনীতিতেও সফল এবং তিনি একটা অ্যাডভাইজারি রোলে আছেন। তিনি মন্ত্রী যারা আছেন তাদের মতো তার বাধা ধরা অতটা প্রোটোকল বা নিয়মকানুন অতটা নেই তার। তো সেই জায়গা থেকে ওই লিবার্টিটা সকলের স্বার্থে, এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নয়, অন্যান্য কয়েকটি রাষ্ট্রের, বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রে আমরা এটাকে উই হ্যাভ বিন বেনিফিটেড এভাবে বলি। এবং সেখানে ওই যে সফর তো মূল বৈঠকগুলো আজকে হয়েছে, তার আগে একটা ইনফর্মাল কনসালটেশন, যেমন উনি আজকে কি করবেন সেটা গতকালকে বলেছিলেন। এটা আমি গতকালকে হয়তো বলতাম না, কিন্তু আজকে বলে হ্যাঁ যে ক্রিকেট খেলতে যাব, আমি অলরেডি ফুচকার একটা শুটিং করে এসেছি, ইন্টারেস্টিং এবং আরও কিছু কথা অবশ্যই হয়েছে। এবং এখানে একটা ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট অবশ্যই ছিল, সেটা অবশ্যই বলবো। এবং আই ট্রুলি লাভ টু বিলিভ যে হোয়াট হি সেইড থ্রুআউট, মানে আজকে সারাদিনে যা বলেছেন, হি ট্রুলি মেন্ট ইট। এবং তার যে অন্যান্য কর্মকর্তারা আছেন, ইনক্লুডিং এবং লাউডলি speaking, embassy here and his office back home,
হোয়াইট হাউসের এক্সটেনশনও বলি, সেখানে এনএসএর অফিস আছে, অথবা স্টেট ডিপার্টমেন্ট, তারা এটা ফলো থ্রু করবেন, এটা নিয়ে এই লাইনেই চলবে কনভারসেশন। আবারও কোনো একটা ইস্যুতে এসে আর্ম টুইস্ট করার কোনো পলিসি বা সুযোগ অ্যাডমিনিস্ট্রেশন নেয় না, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল যেন নিতে না পারে, বিকজ দে ওয়ার সাম অফ দেম ওয়ার হিউজলি ইনফ্লুয়েন্সড বাই দ্য লবিস্ট। এটা তো পুরনো কথা আর বলে সময় নষ্ট করতে চাই। কিন্তু তারপরেও আজকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে স্বার্থে আমি ইন্টারেস্টিং, এটাই আমি বলে যাচ্ছি যে স্বার্থের বাইরে কোনো রাষ্ট্রই কিছু করে না, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও জনগণের পক্ষেই আছে। তার মানে ইঙ্গিতটা কোন দিকে যায়? কারণ নির্বাচনের আগেও আমরা শুনেছিলাম যুক্তরাষ্ট্র জনগণের পক্ষে, এবং সেই পক্ষে থাকার প্রেক্ষিতে এই যে কঠিন বিষয়গুলি বারবার আসছে কিনা আলোচনায়, আমরা তা জানতে বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। এবং বিরতিতে যাওয়ার আগে আমরা যেমনটি বলছিলাম, জনগণের পক্ষে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র আছে সেটি বিএনপি মনে করে, এবং যুক্তরাষ্ট্র নির্বাচনে যাওয়ার আগে জনগণের পক্ষে থেকে নির্বাচনটাকে যেভাবে চেয়েছিলেন সেটি এখনও তারা আসলে অসন্তুষ্টের জায়গায় আছেন, কারণ তাদের সেই সন্তুষ্টির জায়গা এই দেশ থেকে তারা পাননি, সেটা আগেই বলা হয়েছে। আমি একটু এম হুমায়ুন কবিরের কাছে যেতে চাই। যেসব ইস্যু নতুন করে তুলে ধরা হচ্ছে, কঠিন ইস্যু বলে যেসব ইস্যু তুলে ধরা হচ্ছে, সবসময় বলা হয়ে থাকে যে ডোনাল্ডো আসলে এমন একটা চরিত্র, যখন তিনি পাকিস্তানে চেয়েছেন ইমরান খান না থাকুক, তখন ইমরান খান থাকেনি। অনেক ধরনের আলোচনা অনেকভাবে হয়ে থাকে। এখন কোনোভাবে আওয়ামী লীগ সরকারকে সে বিপদে ফেলার জন্য কঠিন ইস্যু নামে যা সামনে নিয়ে আসছে, তা আসলে চাপে ফেলার ইস্যু কিনা? ধন্যবাদ আপনাকে। দুইটা মন্তব্য করব। জি, আমরা মানে এখানে একটা রাজনৈতিক বা প্রশাসনিক কাঠামোগত পার্থক্য আছে। আমাদের এখানে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকে আমরা প্রধান বলে মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সেটা ব্যবস্থা প্রধান ব্যবস্থা, অর্থাৎ তারা সিস্টেম ভিত্তিক যায়। কাজে আপনি ডোনাল্ডো সাহেবকে যেভাবে চিত্রায়িত করছেন, তিনি কি তার অতই ক্ষমতাশালী মানুষ? নিশ্চয়ই না, কিন্তু কারোর প্রতিনিধি হিসেবে কেউ, হ্যাঁ, এখন পাকিস্তানে কি হয়েছে বা আমাদের এখানে, আমি মনে করি যে তিনি একটা ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন, এবং ওখানে যেহেতু দায়বদ্ধতার ব্যবস্থাটা অনেক বেশি শক্তিশালী, তিনি কি বলছেন করছেন এটা কিন্তু তাকে ওখানে দায়বদ্ধতার মধ্যে আসতে হবে, নিজ থেকে বলার কোনো সুযোগ নাই এখানে। তো কাজেই এখানে এই জিনিসটা আমার মনে হয় আমরা মাথায় রাখলে বুঝতে পারবো যে উনি যতই বলেন যাই বলেন, তার পেছনে কিন্তু একটা সিস্টেমের রিফ্লেকশন থাকবে বা তার মধ্যে রিফ্লেকশন থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টা বলছেন, এখানেও আর একটা কালচারাল ইস্যু আছে। আমাদের একটা প্রবণতা কিন্তু আছে, আমি আমাদের বলতে বাংলাদেশ না, শুধু আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা একটু ইস্যুর দিক থেকে লেস ডাইনামিক, অ্যাপ্রোচের দিক থেকে। ওরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বাই নেচার মোর ডাইনামিক, তো ওরা নতুন নতুন ইস্যু এক্সপ্লোর করা পছন্দ করে। এখন এই জায়গায় আমাদের একটু সমস্যা আছে, কারণ আমরা তাদের সাথে সবসময় খাপ খাওয়াতে পারি না, এবং ওই সিস্টেমটা যেভাবে কাজ করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, এখানে ক্ষমতাটা অনেক ডিফিউজড, অনেক বিস্তৃত। কংগ্রেসের কাছে কিছু ক্ষমতা আছে, প্রেসিডেন্টের হাতে কিছু ক্ষমতা আছে, বিচার বিভাগ কিছু ক্ষমতা আছে, এবং সাধারণত এই ক্ষমতাগুলি কিন্তু তারা ওই ডোমেনেই ব্যবহার করে। প্রেসিডেন্ট সাহেব ইচ্ছা করলে কিন্তু একটা পয়সাও খরচ করতে পারবেন না। আবার কংগ্রেস যদি মনে করে প্রেসিডেন্ট সাহেবকে আটকাবে অথবা তাকে বাইপাস করবে, সেটাও করতে পারে। আমরা আরেকটা ইস্যু বলি একটুখানি, এই যে নেতানিয়াহু সাহেব যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন, নেতানিয়াহু সাহেবকে দাওয়াত করেছে, তখন প্রাইম মিনিস্টার উনি দাওয়াত করেছিলেন আমেরিকান কংগ্রেসম্যানরা। উনি কংগ্রেসে গিয়ে দাঁড়িয়ে হোয়াইট হাউসের এগেনস্টে কথা বলে আসছেন। প্রেসিডেন্ট ওবামা কিন্তু তার কিছু করতে পারেন, কারণ কংগ্রেস যখন তাকে দাওয়াত করে, কংগ্রেসের দাওয়াত উনি যখন বক্তৃতা করেন, সেটা কংগ্রেসের ডোমেনের মধ্যে থাকতে হবে, এবং কংগ্রেস মোর অর লেস এনাফ ফ্রিডম এনজয় করে যতক্ষণ না এটা সিস্টেম কনফ্লিক্টে যায়, এবং সেখানে টলারেন্সও আছে। ক্ষমতার বিভাজন থাকার ফলে তারা ওইভাবেই জিনিসগুলোকে দেখে। তো কাজেই আমরা অনেক ক্ষেত্রে, এটা আমার ধারণা, এই যে র্যাবের ইস্যুটা, আমি জানি আমাদের মাননীয় শাহরিয়ার ভাই, আমাদের মাননীয় ফর্মার স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, এই ইস্যুটা কিন্তু ওয়াশিংটনে 14 মাস ঘুরেছে। এটা তৈরি হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ থেকে, তাদের গবেষণা থেকে এটা এসছে। তারপরে গেছে এটা কংগ্রেসে, কংগ্রেস থেকে এটা ফরওয়ার্ড করেছে স্টেট ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট থেকে গেছে ট্রেজারিতে। এই 14 মাস কিন্তু ঘুরেছে ওখানটায়। এখন আমরা যদি সিস্টেমটা বুঝতে পারতাম,
তাহলে আমরা আগে এটা যে কোনো একটা পয়েন্টে কিন্তু এটাকে আমি জানি না থামানো যেত কিনা, কিন্তু আমরা আলোচনাটা করতে পারতাম। আমরা সেটাতে উদ্যোগ নিতে পারতাম হয়তো, কিন্তু যখন এটা আমাদের এসছে তখন এটা আমাদের জন্য শক, আমরা মানে শকড হয়ে গেছি যে এটা কি আসলো আমাদের, এবং এখনো পর্যন্ত কিন্তু সেটার কোনো অবস্থান জায়গাটায় আমার ধারণা একটু উপলব্ধিটা আমাদের থাকলে এবং ব্যবস্থার যে ডিফারেন্সটা আছে, অপারেশনাল স্টাইলের যে পার্থক্যটা আছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার ধারণা আমাদের এনগেজমেন্টটা মোর প্রোডাক্টিভ হতে পারে। শমশের মোবিন চৌধুরী, তারপরেও যে ব্যবস্থাপনাগত অবস্থান থেকেই আমরা এক ধরনের চাপ বোধ করেছি নির্বাচনের আগে, পুরো দেশই আসলে সেই চাপের মধ্যে ছিল যে কি ঘটতে যাচ্ছে। এখন সমস্ত কিছুই এই নানা ইস্যুর সাথে যুক্ত হয়েছে, ব্যবসায়িক ইস্যু যুক্ত হয়েছে, আন্তর্জাতিক স্বার্থও যুক্ত হয়েছে, কিন্তু বিএনপি যে অবস্থান থেকে আজকে কথাগুলি বলেছে সেই অবস্থান থেকে আসলেও যুক্তরাষ্ট্র উঠে যেয়ে সামনে বের হতে চাচ্ছে নাকি সেটা সহই আসলে সামনে এগোতে যাচ্ছে? না, এখানে কিন্তু একদম যে তাদের অতীত অবস্থান পরিত্যাগ করে তারা নতুন অবস্থানে যাচ্ছে সেটা মানে হয়তো কিন্তু না। পিটার হাসের সেই আর্টিকেলও সেটা ছিল, ডোনাল্ড ট্রাম্পের কথাটাও সেটা বোঝা যায়, শক্ত ইস্যুর কথার জন্য উনি বললেন। কিন্তু গত রাতের নৈশভোজের পরে যে ব্রিফিংয়ে আমরা শুনতে পারলাম, ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক তারা আরও নিবিড় করতে চান। সালমান রহমান সাহেব বলেছেন রিবিল্ড, ইনফরমেশন প্রতিমন্ত্রী বলেছেন আরও নিবিড় মানে ডিপেন্ড করার সম্পর্ক। কিন্তু এই যে কূটনৈতিক ভাষায় যে সম্পর্ক আরও আমরা গভীরতর করতে চাই, এর কিন্তু বহু ব্যাখ্যা রয়েছে যে আমরা গভীর কীভাবে করব। আমাদের যেসব চাহিদা সেসব মেটালে কি গভীর হবে, মানে যুক্তরাষ্ট্রের যেসব চাহিদা সেগুলো মেটালে কি মানে আর সম্পর্ক আরও গভীরতর হবে, নাকি আমরা ওগুলি সব ছেড়ে দিয়ে অন্যভাবে দেখতে চাই। এখানে বিষয়টা যেটা আসছে যে ইন্ডো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ কি ভূমিকা পালন করবে বা যুক্তরাষ্ট্র কি চায়, সেখানে তারা বিভিন্ন ইস্যুকে ব্যবহার করে হয়তো তারা একটা চাপ সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালাতে পারে। এটা দেখার বিষয় রয়েছে যে আগামীতে ঠিক আছে আমরা আরও গভীরতর করতে চাই, আরও নিবিড় করতে চাই, রিবিল্ড করাটা মানে খারাপ হয়ে গেছিল সেটা থেকে আমরা আরও উন্নতি করতে চাই, এটা আমাদের ভাষায় বলা হয়েছে। কিভাবে হয়, প্রক্রিয়াটা কি? তো এই প্রক্রিয়াটা তো এক সফরের মধ্যে হয় না, এটা ধাপে 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 হয়, যেটা হুমায়ুন কবির বললেন যে ওখানে কিন্তু ইনস্টিটিউশনগুলো খুব স্ট্রং বলতে পারেন, আবার অনেক দুর্বলতাও রয়েছে। যেমন র্যাবের স্যাংশনের কথাটা বললেন যে বিভিন্ন ধাপে ধাপে 14 মাস ঘুরেছে, কিন্তু এটা প্রথম উদ্যোগ নিয়েছিলেন একজন সেনেটর, তার নাম বব মেনেন্ডেস। এবং বব মেনেন্ডেস যখন উনি সেনেটে বিরোধী দলের নেতা ছিলেন ফরেন রিলেশনস কমিটিতে, তখন এই বাইপার্টিজান একটা চিঠি 10 জন রিপাবলিকান, 5 জন রিপাবলিকান 5 জন ডেমোক্র্যাট, যেটা বব মেনেন্ডেসের উদ্যোগ ছিল। পরে দেখা গেল যে এই বব মেনেন্ডেস এখন তো সেই কমিটিতে এখন আর নেই, তাকে সেই কমিটি থেকে বের করা হয়েছে দুর্নীতির কারণে। তিনি আর্মেনিয়ান লবিটা কিন্তু আমেরিকাতে খুব স্ট্রং, খুবই স্ট্রং, বলা হয় যে ইসরায়েলি লবির পরে আর্মেনিয়ান লবিটা। এবং তার স্ত্রী আর্মেনিয়ান, বব মেনেন্ডেস স্ত্রী আর্মেনিয়ান, তার বাসায় ক্যাশ টাকা পাওয়া গেছে, স্বর্ণ পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে। তো ওইটা কতটুকু ইনস্টিটিউশনাল, কতটুকু কিন্তু বব মেনেন্ডেসের সক্ষমতা হলো ব্যক্তিগত হলেও, যদি লবিস্টের কাজ করেও উনি কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অফ জাস্টিসই বোধহয় এটা করেছে, যে তারা এইটা করেছে। দ্যাট মিনস শেষ পর্যন্ত ইনস্টিটিউশনাল ইয়েতে তারা এটা জিনিসটা পড়ে যায়, যে কোনো সিদ্ধান্তই হোক। সেখানে আমরা ইনস্টিটিউশনগুলোর সাথে কিভাবে সম্পর্ক আমরা গড়ে তুলব, কিছুটা দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে, অনেকটা দায়িত্ব রয়েছে আমাদের উপর। সেই কথাই কিন্তু একই কথায় হুমায়ুন কবিরও বলছিলেন। আমি সেটাই বরং শাহরিয়ার আলমের কাছ থেকে জানি যে এই সম্পর্কটা তৈরি করার ক্ষেত্রে আসলে বাংলাদেশ আগ্রহের জায়গা আছে কিনা। কারণ বাংলাদেশের যে পরিস্থিতিটা আমরা এখন দেখছি, সবাই মানে উচ্চ পর্যায়ে যারা আছেন এবং আওয়ামী লীগের যারা মুখপাত্র আছেন, বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলে। মনে হচ্ছে যে আমাদের মধ্যে এক ধরনের ওদের না হলে চলবে টাইপের আচরণ আছে এখন পর্যন্ত। আমরা তো বাধ্য হয়েছিলাম এরকম একটা এক্সপ্রেশন দিতে, কারণ হলো নির্বাচনে আগে যেভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে, সেখানে ডোমেস্টিক মেসেজিং
এবং আপনারা বুঝবেন যে নির্বাচনের সময় একটা সরকার বা নেতৃত্বকে তার শক্তি, তার সমর্থনের প্রমাণ দিতে হয়। এমনকি আমি এক্সাম্পলটা ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টও দিয়ে এসেছি, যে আমার এলাকার আওয়ামী লীগের নেতা আমাকে বলেছেন, ভাই মার্কিন যুক্তরাষ্ট্র কেন আওয়ামী লীগকে চায় না? বললাম, এটা তোমরা কোথায় বুঝলাম, কোথায় বলবো না, বোঝা যাচ্ছে বিএনপি বলতে সমর্থন। তো তখন তো আমাদেরকেও তো একটা অবস্থান নিতে হবে, উইচ ইজ নট ভেরি প্লেজেন্ট, আই মাস্ট সে। মানে এটা, এবং আমাদের ডিপ্লোম্যাটদেরকেও নিতে হয়েছে, উইচ ইজ নট ভেরি প্লেজেন্ট। কিন্তু আনফর্চুনেটলি এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেছেন বলে আমাদেরকে রেসপন্ড করতে হয়েছে। আর দেখেন, বাংলাদেশের বয়স এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে 54 বছর। সেখানে 300 বছরের পুরনো ডেমোক্রেসি, আরেকটি দেশে 500 বছরের পুরনো ডেমোক্রেসি, নাইবা বললাম তারা আমাদের চেয়ে এগিয়ে। হ্যাঁ, অবশ্যই এগিয়ে। কিসের বিনিময়ে এগিয়ে? তারা তো আমার দেশের টেক্সটাইলকে মেরে ফেলে ড্যান্ডিতে নিয়ে গিয়ে তারা এগিয়ে। ফ্রেঞ্চরা পুরো, বা নাম বলাটা আমার জন্য বলেই ফেলেছি যদিও, যে আফ্রিকার সমগ্র খনিজ সম্পদ, ফিউচার, আমি ছেড়ে চলে গেলাম দেশ, কিন্তু তারও পরবর্তী 200 বছর একেবারে সত্যিকার অর্থেই গোলামির চুক্তি করে দেশ ছেড়ে গেছে, কম্পেনসেশন দিতে হচ্ছে। দিতে দিতে দেশগুলি ফতুর হয়ে গেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের একদম কাছে ফ্লোরিডা থেকে মানে ডিঙ্গি নৌকা দিয়ে যাওয়া যাবে, হেইতি নামের একটা জায়গা আছে, একটা রাষ্ট্র, যেটা আমরা জানি যে ফ্রিকুয়েন্ট আর্থকুয়েক হয়, বর্তমানে ডেমোক্রেসি মানে যাচ্ছেতে একটা অবস্থা। তো নেবারহুডে এই রাষ্ট্রটাকে একটু সহায়তা করলেই আশেপাশের রাষ্ট্রগুলি মিলে, আমি নট সিঙ্গেল আউট এনি পার্টিকুলার কান্ট্রি, কিন্তু ফ্রেঞ্চরা এই দেশটাকে যেভাবে একটা রুইন ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেছে আজকে থেকে অনেক বছর আগে, সেটার মূল্য ইন ফর্ম অফ ইউএসডি বা ফরেন কারেন্সি এখনও ফ্রান্সকে দিতে হচ্ছে। কিন্তু তারা একসময় অবৈধভাবে এই দেশটি দখল করেছিল। তো এই কথাটি বললে তো অনেক কিছু বলতে হবে, যে আমরা যদি আরও আগে স্বাধীন হতাম, বঙ্গবন্ধুকে যদি বাঁচিয়ে রাখতে পারতাম, তারও আগে যখন, তাওর পরেও ভারত ভাগের সময় যদি বাংলাদেশও ভাগ হয়ে যেত, তার আগেও 200 বছর আগে ব্রিটিশরা যদি না আসতো, তাহলে তো আমার এই ওয়ার্ল্ড জিডিপির মোর দেন 50% ওয়াজ গ্রেটার ইন্ডিয়া। এটা আমরা জানি, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট রিজন। কিন্তু ফেরত আসি, মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের একটা ট্রানজিশন চলছে, কিন্তু আমাদের নেবারহুডেই, দেশের না উল্লেখ করে বলতে পারি, সম্পর্কে টানাপোড়েন একটা আমরা দেখছি। কারণ হলো যে প্যালেস্টাইনের বিরুদ্ধে যে ইসরায়েলিরা মানে পাখির মতো গুলি করে মানুষকে মারছে, 42,000 মানুষকে মেরে ফেলেছে, যার মধ্যে 3 শতাধিক আছেন হিউম্যান মানবাধিকার কর্মী তারা। তো তার বিরুদ্ধে যখন অবস্থান গেল, আইসিসির চিফ প্রসিকিউটর যখন একটা প্রাথমিক তদন্ত রিপোর্ট দিল, সাথে সাথে ওই 5-5-10 বা আরও 10-10-20 নতুন সিনেটর কংগ্রেসম্যান চিঠি দিলেন যে তোমরা যদি ব্যবস্থা গ্রহণ করো, তাহলে তোমাদের বিরুদ্ধে, তোমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে, পুরো আইসিসির বিরুদ্ধে আমরা স্যাংশন দেব। তাহলে সেখানে সঙ্গী খুঁজছে যে যেখানে যাতে আমাকে একটা কথা বলা হবে, আরেক দেশে এটা অ্যাপ্লাই করা হবে না, সে তাদের এলাই বলে এটা করা হবে না। আর এই সকল এলাইকে বাঁচাতে গিয়ে গোটা বিশ্ব ব্যবস্থায় নতুন করে যে ভবিষ্যতে সংকট সৃষ্টি হতে যাচ্ছে, এটা ভবিষ্যৎ ছাড়া আর কি বলবো। সেই সংকটের মাঝখানে আমরা আমাদের গা বাঁচিয়ে কেমন করে সুসম্পর্ক রাখবো তা জানতে আমরা বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আমরা আছি এবং ছোট্ট সময় নিয়ে আছি, অতিথিরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন এবং আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে অস্বস্তি কাটার জন্য আমরা কি করতে পারি সামনে। এই পরামর্শটা আমরা তিনজনের কাছ থেকে আমরা জানতে চাবো। এম হুমায়ুন কবিরকে দিয়ে শুরু করি, যে কারোর সাথে বৈরিতা নয়, আমরা এই মতবাদে বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সাথে আমরা আসলে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? তারা তো তাদের মতো করবে না কিছু। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন, আমাদের কিছু করার আছে, নাই যে তা না, এবং সেটা তাদের স্বার্থে করতে হবে না, কিন্তু এটা আমার জন্য করতে হবে। কারণ আমরা কিন্তু একটা অর্থনৈতিক অবস্থা থেকে, এলডিসি থেকে আমরা বেরিয়ে এখন কিন্তু লো ইনকাম, মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি। এবং এই যাওয়ার জন্যে কিন্তু আমাদের অনেকগুলো জায়গায়, যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখনও যাই বলি, যদিও তারা এখন গার্মেন্টসে 15.5% ডিউটি ইম্পোজ করে, তাও কিন্তু তারা কিন্তু সবচেয়ে ওপেন মার্কেট এখনও আছে। এবং আমাদের মতো দেশগুলোর জন্যে এটা কিন্তু একটা অপরচুনিটি। কাজে আমাদের স্বার্থটাই আসলে এটা। বিনিয়োগ আরেকটা বিষয়, সাংঘাতিক জরুরি বিষয় আমাদের জন্য। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলি, আমাদের জন্য এনার্জি যে মেজর চ্যালেঞ্জ,
এই এনার্জি সেক্টরে তো অলরেডি তারা আছে, দে আর অলসো ইন্টারেস্টেড টু কাম। তার মানে তাদের ইন্টারেস্টটা আসলে আমাদের ইন্টারেস্টে পরিণত করে তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হবে। শমশের মুবিন চৌধুরী, আপনার তরফ থেকে। আমি যেটা সবসময় বলে থাকি যে যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু আমাদের বহুমাত্রিক, শুধু মানে পণ্য ক্ষেত্রে নয়, বহু লেভেলে আমাদের এঙ্গেজমেন্ট রাখতে হবে। শুধু সরকার সাথে সরকার তা না, কংগ্রেস টু কংগ্রেস রাখতে হবে, পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি রাখতে হবে। তাহলে কিন্তু আপনার সম্পর্ক আরও বিস্তৃত হবে এবং সম্পর্কটা আসলে কিন্তু গভীরতর হবে। সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা খুব একটা উদ্যোগ সেখানে আমরা নেইনি। কয়বার বাংলাদেশের একটা পার্লামেন্ট ডেলিগেশন আমেরিকায় গেছে, আপনি দেখেন হাতে হাতে করে। কিন্তু আমেরিকার যে 4 পাওয়ার্স তারা বলে, 4 সেন্টার্স অফ পাওয়ার, একটা হলো এক্সিকিউটিভ, হোয়াইট হাউস, একটা হচ্ছে লেজিসলেচার, কংগ্রেস, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, চতুর্থটাকে বলা হয় সিভিল সোসাইটি, আমেরিকান সিভিল সোসাইটি, ভেরি পাওয়ারফুল। এবং এদের সাথে আমাদের কিন্তু ওই আমরা স্টেট ডিপার্টমেন্টের বাইরে কিন্তু খুব একটা যোগাযোগ দরকার আছে বলে মনে করি না। আমি মনে করি যে এইটাকে আরও আপনার অনেক বেশি বড় বৃত্তে আনতে হবে। সকলের সাথে আমাদের সেভাবে যোগাযোগ করলে ভুল বোঝাবুঝি থাকবে, টানাপড়ন থাকবে, ভুল বোঝাবুঝির মধ্যেই আপনি সম্পর্কটা এগিয়ে নিতে চাবেন। কোথায় আমরা ইন্ডো পেসিফিক কতদূর যেতে পারবো, কতদূর যেতে পারবো না, কেন যেতে পারবো না, কেন আমরা করতে পারবো না, কতটুকু সক্ষমতা আছে, সামরিক কী আমাদের সম্পর্ক হবে, এই সব কিছু মাথায় রেখে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা রিলেশনশিপ অফ কনস্ট্যান্ট এঙ্গেজমেন্ট, যে আমি কথাটা বলি। শাহরিয়ার আলম, এই যে কথাটা বলছিলেন যে আমাদের তো একটা সময় উত্তর দিতে হয়েছে কেন যুক্তরাষ্ট্র আমাদের পছন্দ করে না, এই সময়টা যাতে আর না আসে, যে হ্যাঁ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারকেও চাই, এমন পরিস্থিতি তৈরি করতে চান কিনা আপনারা? না, আমরা যুক্তরাষ্ট্র চাক এটা কখনোই চাই না, বা সো টু স্পিক কোনো কান্ট্রি স্পেসিফিক চাই না। আমরা চাই বাংলাদেশের জনগণ চাইবে আওয়ামী লীগকে, এবং আশা করি আওয়ামী লীগও সেভাবে সফলতার সাথে অতীতে যেভাবে রেসপন্ড করেছে সেভাবে রেসপন্ড করবে। কিন্তু সম্পর্ক দ্বিপাক্ষিক, কেউ একা চাইলেই এটি হবে না। এবং হোল হার্টেড যে অ্যাপ্রোচটা আমরা দেখছি মনে হচ্ছে এটা আরও ট্রান্সপারেন্ট হতে হবে এবং কোর ইস্যুগুলি অ্যাড্রেস করতে হবে। আমি আশা করি যে উনি যেভাবে আমাদেরকে রিমাইন্ড করে গেছেন যে লেবার সেই কয়েকটি ইস্যু, ঠিক একইভাবে নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা দেখা করেছেন তারা নিশ্চয়ই বঙ্গবন্ধুর খুনির কথা বলেছেন, অপপ্রচার, তাদের লবিস্টরা সহজে কারো কাছে তাদের নীতি আদর্শ বিকিয়ে দিচ্ছে, এগুলি তো সমস্যা আমাদের জন্য। আপনি যদি চিন্তা করে দেখেন যে শেষ 1টি বছর বা 1.5টি বছর যেভাবে তাদের ডিপ্লোম্যাটসরা যেসব কাজে ব্যস্ত ছিলেন, এই কাজগুলি না করে কনস্ট্রাকটিভলি কিছু করলে তারাও হয়তো আরও 2-1টা বোয়িং বিক্রি করতে পারতো, আমরাও $2-1 বিলিয়ন এক্সপোর্ট বেশি করতে পারতাম। সেক্ষেত্রে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আশা করি সামনের দিনে এটার পরিবর্তন হবে, তবে আমাদেরকে অবশ্যই হিসেব করেই পা ফেলতে হবে। আমরাও সেটা মনে করি যে অবশ্যই সবার সাথেই আমরা বন্ধুত্ব রাখতে চাই, সেই জায়গাটা সব যে সরকারই থাকুক না কেন বাংলাদেশের তরফ থেকে সকল দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, বাংলাদেশের জনগণ নিশ্চয়ই সেটা চায় এবং সেটা নিশ্চয়ই সামনের দিকে আরও অগ্রগতির জায়গায় যাবে, সেই প্রত্যাশা আমরা সবাই নিশ্চয়ই রাখতে পারি। অনেক ধন্যবাদ, অতিথি কৃতজ্ঞতা যারা আমাদের সাথে ছিলেন, দর্শককে ধন্যবাদ, থাকবেন আজকে আমাদের সাথে।